বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। লাইভ উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ কামরুজ্জামান, ওয়ার্কশপ সুপার সিভিল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই বাড়িতে আছো এবং ভালো আছো। আমি তোমাদের সিভিল বিভাগের ৪র্থ পর্বের স্ট্রাকচারাল মেকানিক্স বিষয় থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তারই ধারাবাহিকতায় আজকে ৬ষ্ঠ অধ্যায় থেকে আলোচনা করব। ৬ষ্ঠ অধ্যায়টি হলো মোমেন্ট অফ ইনার্শিয়া, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে জড়তার ভ্রামক। আমার আজকের আলোচ্য বিষয়সমূহ হবে জড়তার ভ্রামক, দ্বিতীয় মোমেন্ট অফ ইনার্শিয়া, চক্রগতির ব্যাসার্ধ, প্রস্থচ্ছেদ গুণাঙ্ক, সমান্তরাল অক্ষীয় উপপাদ্য, মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয়ের জন্য যে সমস্ত সূত্রগুলি প্রয়োজন সেই সূত্রগুলি এবং আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্রটি ব্যাখ্যা করব। প্রথমে আসি আমরা জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া কি। তার আগে একটা কথা বলে নেই, আর আগে মোমেন্ট অফ ইনার্শিয়া যদি ভালো করে বুঝতে চাও তোমাকে অবশ্যই সেন্টার অফ গ্র্যাভিটি বা ভারকেন্দ্র সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। পঞ্চম অধ্যায়ে আমরা ভারকেন্দ্র সম্পর্কিত 2টি ক্লাস নেওয়া হয়েছে, ক্লাস 9 এবং ক্লাস 10 ছিল তোমার এই সেন্ট্রয়েড বা সেন্টার অফ গ্র্যাভিটি সম্পর্কিত। সেহেতু তোমরা সেই ক্লাসগুলি অবশ্যই দেখবে, না হলে মোমেন্ট কিন্তু পুরোপুরি বোঝা যাবে না। তোমরা অবশ্য মাঝে মাঝেই কমেন্ট করো যে পূর্বের ক্লাস খুঁজে পাচ্ছি না, সেজন্য আজকের লাইভ ক্লাসের ভিডিও ডিসক্রিপশনে আমি পূর্বের সমস্ত লেকচারগুলির লিংক দিয়ে দিছি, সেখানে ক্লিক করলেই তোমরা সেই ক্লাসগুলিও দেখতে পারবে। তাহলে আমরা এখন শুরু করি। তাহলে জড়তার ভ্রামক, মোমেন্ট অফ ইনার্শিয়া। এখানে ইনার্শিয়া শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে জড়তা। তাহলে জড়তা কি সেটা আগে বুঝতে হবে, না হলে তো জড়তার ভ্রামক বোঝা যাবে না। তাহলে জড়তা কি? জড়তা হলো তাই যা বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চায়, এই চাওয়ার যে প্রবণতা তাকে আমরা বলি জড়তা। অর্থাৎ মনে করো তুমি একটা পেন বা একটা বুক তুমি মনে করো টেবিলের উপর রাখছো, এখন বইটি বা পেনটি সেই অবস্থায় চিরকাল থাকতে চাচ্ছে, এরকম যে প্রবণতা, এটা হচ্ছে জড়তা। অথবা মনে করো একটা গোলক রোল করছে, সে সারা জীবন সে যদি রোল করতে থাকতে চাবে, এই যে প্রবণতা, যদি এক্সটার্নাল কোনো ফোর্স সেখানে আমরা না দিই, তাহলে এই প্রবণতাটাকেই বলা হচ্ছে জড়তা। এখন মনে করো একটা পেন বা একটা বুক যদি তুমি টেবিলের উপর রাখো, তাহলে পেনটাকে তার অবস্থান থেকে সরাইতে সহজেই পারছো, কিন্তু একটা বই কি সহজেই সরাতে পারছো? তার অবস্থান থেকে পরিবর্তন করা কিন্তু তুলনামূলক কঠিন। তাহলে আমরা বুঝছি যে জড়তা কিসের উপর নির্ভর করে? জড়তা নির্ভর করে ওই বস্তুটির ভরের উপর, অর্থাৎ যে বস্তুর ভর যত বেশি হবে সেই বস্তুর জড়তা তত বেশি হবে। আশা করি জড়তা বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। আর মোমেন্ট বা ভ্রামক এ সম্পর্কে অবশ্য আমাদের পূর্বে ক্লাস নেওয়া হয়ে গেছে। বলের মোমেন্ট নামে একটা অধ্যায় ছিল, সেখানে তোমরা মোমেন্ট সম্পর্কে বিস্তারিত জানো। তারপরে আমি ছোট করে ব্যাখ্যা করছি যে মোমেন্ট হচ্ছে ঘোরার যে প্রবণতা, অর্থাৎ ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে আমরা মোমেন্ট জানি বল গুণন লম্ব দূরত্ব, অর্থাৎ এই যে একটা নির্দিষ্ট দূরত্ব থেকে বস্তুটি ঘোরার যে প্রবণতা সেটাই হচ্ছে মোমেন্ট। তাহলে এখন জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়া কি? তাহলে বুঝতেইছো যে বস্তুটি অবশ্যই ঘূর্ণনশীল হতে হবে, ঘূর্ণনশীল না হলে জড়তার ভ্রামক হবে না। তাহলে এখন যদি আমরা সংজ্ঞাতে আসি, এটি হলো বস্তুর সেই ধর্ম বা যা ঘূর্ণন সৃষ্টিতে বাধা প্রদান করে বা সমকৌণিক বেগে ঘূর্ণনশীল বস্তুর ঘূর্ণনকে বজায় রাখতে সহায়তা প্রদান করে, একে বস্তুর মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক বলে। জড়তার ভ্রামককে আই দ্বারা প্রকাশ করা হয়, ইনার্শিয়া থেকে আই, অথবা অনেক সময় এমআই বা মোমেন্ট অফ ইনার্শিয়া যেহেতু, সেক্ষেত্রে এমআই দ্বারাও প্রকাশ করা হয়, তবে সাধারণত তোমাদের বইগুলিতে আই দ্বারাই প্রকাশ করা হয়েছে। জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্শিয়ার একক সেন্টিমিটার টু দি পাওয়ার 4, তাছাড়াও তোমরা ইঞ্চি টু দি পাওয়ার 4, ফিট টু দি পাওয়ার 4, মিটার টু দি পাওয়ার 4, এভাবে আরো যে কোনো দূরত্বের এককের পাওয়ার কত হবে? 4 যদি হয় তাহলে সেটাই হবে মোমেন্ট অফ ইনার্শিয়ার একক। তাহলে এখন আমরা এই জড়তার ভ্রামক যে বিষয়টা, সেটা আমরা এখন ম্যাথমেটিক্যালি একটু বোঝার চেষ্টা করি। যে ক্ষেত্রফলের দ্বিতীয় মোমেন্ট বা জড়তার ভ্রামক সম্পর্কে এখন আমরা আলোচনা করব।
তো দ্বিতীয় মোমেন্ট কি, আমরা তো অলরেডি মোমেন্ট জানি যে বল গুণন লম্ব দূরত্ব। এখানে মনে করো এই চিত্রে খেয়াল করো, ডান পাশে চিত্রটিতে খেয়াল করো, মনে করো একটা বস্তু আছে যে কোনো ক্ষেত্রফলের, ক্ষেত্রফল কত আমাদের জানা নাই, ধরে নিলাম সেই বস্তুটা ক্ষেত্রফল এ, যে কোনো শেপে হতে পারে। আমি এখানে একটা প্যারাবোলা দেখাইছি, তোমরা যে কোনো শেপ দেখাইতে পারো, অসুবিধা নাই। তাহলে মনে করো এই যে কোনো ক্ষেত্রফলের একটি বস্তু নিলাম, বস্তুটিকে আমরা কয়েকটা সেগমেন্টে ভাগ করলাম। তাহলে মনে করো প্রথম যে সেগমেন্টে ভাগ করছি সেটার ক্ষেত্রফল a1, দ্বিতীয়টার a2, তৃতীয়টার a3। এখন যেহেতু প্রথম অংশের মনে করো x এক্সিস থেকে আমাদের এই যে এইটা রেফারেন্স এক্সিস, তোমরা এক্সিস সম্পর্কে অলরেডি জানো যে এই এক্সিস থেকে এই প্রথম অংশের কেন্দ্র পর্যন্ত দূরত্ব সেটাকে আমরা বললাম y1, এবং y এক্সিস থেকে এই প্রথম অংশের কেন্দ্র পর্যন্ত দূরত্ব সেটাকে বললাম x1। অনুরূপভাবে দ্বিতীয় অংশের জন্য x2 y2, এবং তৃতীয় যে ক্ষেত্র অংশটুকু নিচ্ছি আমরা সেটাকে ধরলাম x3 y3। তাহলে এখন প্রথম মোমেন্ট কি হবে, আমরা জানি ক্ষেত্রফলের মোমেন্ট। তাহলে ক্ষেত্রফলের মোমেন্ট কি হবে, এই প্রথম অংশের ক্ষেত্রফল কত a1, তার সাথে লম্ব দূরত্ব। আমরা যদি এখন y অক্ষের সাপেক্ষে চিন্তা করি, তাহলে প্রথম অংশের ক্ষেত্রফল a1, তার সাথে দূরত্ব কত x1, তাহলে হবে a1 x1। এর অনুরূপভাবে যতগুলি আছে ততগুলি সবগুলির ক্ষেত্রফল যোগ করলেই তো আমরা মোট মোমেন্ট পাবো। তাহলে প্রথম অংশের জন্য a1 x1, দ্বিতীয় অংশের জন্য কোথা থেকে, অবশ্যই কিন্তু এই রেফারেন্স এক্সিস থেকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে a2 x2, তৃতীয় অংশের জন্য a3 x3, সো অন, এখানে যতগুলি থাকবে ততগুলি আমরা এভাবে যোগ করতে করতে যাব। আমরা এই বিষয়টা সেন্টারে আরেকটু ভালো মতো ব্যাখ্যা করেছিলাম। তাহলে অনুরূপভাবে আবার যদি এখন আমরা ইন্টিগ্রেশনের সাহায্যে দেখতে চাই, মনে করো ক্ষুদ্র একটা অংশ আছে, সেই ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল আমরা মনে করলাম d1, y এক্সিস থেকে দূরত্ব x1, x এক্সিস থেকে দূরত্ব y, সেক্ষেত্রে আমরা লিখতে পারি ফাংশন অফ x ইন্টু dA, দূরত্ব ইন্টু ক্ষেত্রফল। এটা হচ্ছে y এক্সিস থেকে ফাংশন অফ ইন্টিগ্রেশন অফ এক্স ডিএ। ইন্টিগ্রেশন কেন, আমরা ক্ষুদ্র অংশকে আমরা জানি, তোমরা ইন্টিগ্রেশন সম্পর্কে অলরেডি জেনে আসছো যে ক্ষুদ্র অংশকে আমরা ইন্টিগ্রেশন করলে যদি তার লিমিট দিয়ে দেই তাহলে পুরো অংশের আমরা ক্ষেত্রফল পাবো। তাহলে অনুরূপভাবে যদি আমরা এক্স এক্সিস থেকে চিন্তা করি, তাহলে আমরা শুধু যে এক্সিস নিব দূরত্ব হবে তার লম্ব বরাবর, তাহলে ইন্টিগ্রেশন অফ ওয়াই ইন্টু ডিএ। অনুরূপভাবে উপরের চিত্র থেকে আমরা চিন্তা করলে a1 ইন্টু y1, a2 ইন্টু y3 প্লাস a3 ইন্টু y3। তাহলে প্রথম মোমেন্ট বুঝতে পারছো আশা করি। তাহলে দ্বিতীয় মোমেন্ট কি হবে, এই যে প্রথম মোমেন্টের থেকে যে অংশটুকু পাইছি সেটাকে আরেকবার মোমেন্ট নিতে হবে। তাহলে ইন্টিগ্রেশন অফ, এখানে চিন্তা করো যে প্রথম অংশের জন্য আমাদের এই প্রথম লাইনের কে আবার মোমেন্ট যদি আবার নিতে চাই, তাহলে প্রথম অংশে এখন আমাদের এই যে ক্ষেত্রটুকু কত a1 x1, তাহলে a1 x1 তার সাথে আবার দূরত্ব গুণন, তাহলে a1 x1 ইন্টু x1, তাহলে a1 x1 স্কয়ার। অনুরূপভাবে দ্বিতীয় অংশের জন্য a2 x2 স্কয়ার, তৃতীয় অংশের জন্য a3 x3 স্কয়ার। অনুরূপভাবে আমরা যদি এই ইন্টিগ্রেশনের সাহায্যে দেখাতে চাই, তাহলে ইন্টিগ্রেশন অফ x ইন্টু dA ছিল, তার সাথে আবার দূরত্ব যদি গুণ করি তাহলে আবার আরেকটা x গুণ হয়, তাহলে হয়ে যায় আমাদের ইন্টিগ্রেশন অফ x স্কয়ার dA। তা অনুরূপভাবে আমরা x এক্সিসের সাপেক্ষে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ y স্কয়ার dA সমান a1 y1 স্কয়ার প্লাস a2 y2 স্কয়ার প্লাস a3 y3 স্কয়ার। সুতরাং আমরা লিখতে পারি যখন আমরা মোমেন্ট অফ এই যে আমরা কি বললাম যে দ্বিতীয় মোমেন্ট, ক্ষেত্রফলের দ্বিতীয় যে মোমেন্ট, অর্থাৎ এই দ্বিতীয় যে মোমেন্ট, এটাকে আমরা বলছি মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে ইন্টিগ্রেশন অফ i y y, যখন এই এক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া বলবো, এই কথার অর্থ কি, এই এক্সিসের সাপেক্ষে বস্তুটি এই বরাবর ঘুরছে, এটাই হচ্ছে এই মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে i অফ y y যদি নাও তাহলে দূরত্ব কি হবে, এই এক্সিসের সাপেক্ষে যেহেতু, তাহলে দূরত্ব হবে এর পারপেন্ডিকুলার, এই দূরত্ব কত x, তার কত বর্গ ইনটু dA। অনুরূপভাবে যদি এই এক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া নেই, তাহলে দূরত্ব হবে এই তার লম্ব বরাবর এবং তার বর্গ, তাহলে ইন্টিগ্রেশন অফ y স্কয়ার dA। সুতরাং আমরা দেখো আমরা মোমেন্ট অফ ইনারশিয়ার একটা সংজ্ঞা দিয়েছিলাম, তাহলে এখানে আমরা আরেকভাবে সংজ্ঞা দিতে পারি। দেখো যে একটি ক্ষেত্রের মোট ক্ষেত্রফলকে কোনো নির্দিষ্ট দূরত্ব, একটি ক্ষেত্রের মোট ক্ষেত্রফল, এই যে dA কে
ইন্টিগ্রেশন করলে মোট ক্ষেত্রফল পাবো আমরা। একটি ক্ষেত্রের মোট ক্ষেত্রফলকে কোন নির্দিষ্ট বিন্দু বা অক্ষ হতে ওই ক্ষেত্রফলের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্বের, এই যে ওই যে ক্ষেত্রফলের ভরকেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, এখানে দেখো এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এটা কি এই কেন্দ্রটাকে কি বলি আমরা? ভরকেন্দ্র বলি বা সেন্ট্রয়েড বলি। ভরকেন্দ্র পর্যন্ত দূরত্বের বর্গ দ্বারা গুণ করলে যে ফল পাওয়া যায় তাকে মোমেন্ট অফ ইনারশিয়া বা জড়তার ভ্রামক বলে। আশা করি তোমরা সংজ্ঞাটি বুঝতে পারছো। এখন আসো চক্রগতির ব্যাসার্ধ বা ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন। এখন তো আমাদের এখানে আমরা চিত্রটা কিছুক্ষণ আগে দেখলাম যে প্রত্যেকটা যদি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করি তাহলে প্রথমটার জন্য তাহলে একটা কেন্দ্র পাবো, দ্বিতীয় অংশের জন্য একটা কেন্দ্র পাবো, কিন্তু সবগুলির কেন্দ্রের গড় কোথায় হবে? তার সেন্টার অফ গ্র্যাভিটিতে। পুরো বস্তুর জন্য চিন্তা করো, তাহলে তার কেন্দ্র কোথায় হবে? তার ভার কেন্দ্রে। তাহলে এই ভার কেন্দ্র থেকে এক্সিস পর্যন্ত যে ব্যাসার্ধ সেটাই হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। তাহলে এটাকে যদি আমরা সংজ্ঞা যদি দিতে চাই, এটাকে আমরা বলছি কে। তাহলে ঘূর্ণন অক্ষের সাপেক্ষে যদি ওয়াই এক্সিস কে আমরা ঘূর্ণন অক্ষ ধরি, তাহলে ওয়াই অক্ষের সাপেক্ষে দৃঢ় বস্তুতে এমন একটি বিন্দু আছে যে স্থানে বস্তুর সমস্ত ভর কেন্দ্রীভূত থাকে। আমরা তো জানি যে ভর কেন্দ্র বা সেন্ট্রয়েডে বস্তুর সমস্ত ভর কেন্দ্র বা সেন্টার অফ মাসে আমাদের সমস্ত ভর কাজ করে। তাহলে বিবেচনা করা গেলে ঘূর্ণন অপেক্ষক সাপেক্ষে ওই বিন্দুতে বস্তুর জড়তার ভ্রামক দৃঢ় বস্তুর জড়তার ভ্রামকের সমান হবে। ঘূর্ণন অক্ষের সাপেক্ষে ওই কেন্দ্রবিন্দু বিন্দুর দূরত্বকে চক্রগতির ব্যাসার্ধ বলে। তাহলে আমরা বলেছিলাম কি ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার দিয়ে, তাহলে এক্স এর জায়গায় এখন আমাদের যেহেতু এখানে ক্ষুদ্র ক্ষুদ্র নাই, একটাই ব্যাসার্ধ হবে, সেই ব্যাসার্ধ কোন পর্যন্ত? তার সিজি পর্যন্ত যে ব্যাসার্ধ। তাহলে সেই ব্যাসার্ধকে যদি আমরা কে বলি, তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স এর জায়গায় তখন কি হয়ে যাবে? কে হয়ে যাবে। তাহলে কে স্কোয়ার ডিএ সমান, এখন পুরাটা যদি আমরা লিখি তাহলে পুরাটার ক্ষেত্রফল যেহেতু এ ইন্টু কে স্কোয়ার সমান a1 x1 স্কোয়ার প্লাস a2 x2 স্কোয়ার প্লাস a3 x3 স্কোয়ার সমান আমরা লিখতে পারি x স্কোয়ার ইন্টু ডিএ। সেখান থেকে আমরা বলতে পারি যে a কে স্কোয়ার সমান, এই যে দেখো a কে স্কোয়ার সমান ইন্টিগ্রেশন অফ x স্কোয়ার ডিএ। তাহলে কে স্কোয়ার সমান হলো ইন্টিগ্রেশন অফ x স্কোয়ার ডিএ ডিভাইডেড বাই a। তাহলে কে সমান লেখা যায় রুট ওভার এই যে ইন্টিগ্রেশন অফ x স্কোয়ার ডিএ সমান আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি, সেটা সমান আমরা কি জানি? আই ওয়াই ওয়াই। তাহলে আই ওয়াই ওয়াই ডিভাইডেড বাই এ। তাহলে এটাই কি? চক্রগতির ব্যাসার্ধ। আশা করি চক্রগতির ব্যাসার্ধ বিষয়টি ক্লিয়ার হয়েছে। চক্রগতির ব্যাসার্ধ কি? এমন একটি ব্যাসার্ধ যেটা হচ্ছে ঘূর্ণন অক্ষের থেকে ওই বস্তুটির সিজি পর্যন্ত যে দূরত্ব বা যে ব্যাসার্ধ সেটাই হচ্ছে আমাদের চক্রগতির ব্যাসার্ধ। আশা করি বুঝতে পারছো। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রস্থচ্ছেদ গুণাঙ্ক বা সেকশন মডুলাস। সেকশন মডুলাস কি? প্রথমে সংজ্ঞাটা দেখো যে কোন ক্ষেত্রের বা সেকশনের ভর কেন্দ্রগামী অক্ষের মোমেন্ট অফ ইনারশিয়াকে ওই কেন্দ্রের বা সেকশনের ভর কেন্দ্রিক অক্ষতে বহিস্থ প্রান্তের দূরত্ব দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে সেকশন মডুলাস বা প্রস্থচ্ছেদ গুণাঙ্ক বলে। একে জেড দ্বারা প্রকাশ করা হয়। এখানে মনে করো এই যে চিত্রটাতে খেয়াল করো যে একটা আয়তক্ষেত্র আমরা নিলাম, এই আয়তক্ষেত্রের ভর কেন্দ্রের এক্সিস, তাহলে দুইটা বললাম এখানে যে এক্স এক্স এবং ওয়াই এক্স। এক্সিস দুটি কোন কেন্দ্রগামী? অবশ্যই ভর কেন্দ্রগামী এক্সিস হবে। তাহলে এই ভর কেন্দ্রগামী এক্সিস বরাবর যে মোমেন্ট অফ ইনারশিয়া সেটাকে বললাম যেহেতু এক্স এক্স এক্সিস আই এক্স এক্স বললাম, এবং বলছে কি এই কেন্দ্র থেকে তার এই যে বহিস্থ প্রান্তের দূরত্ব দ্বারা ভাগ করলে, কেন্দ্র থেকে এই যে বহিস্থ প্রান্তের দূরত্ব দ্বারা ভাগ করলে, তাহলে কেন্দ্র থেকে এই বহিস্থ প্রান্তের দূরত্ব কত হবে? যেহেতু এটা ভরকেন্দ্রে অবস্থিত এই এক্সিসটা, ভরকেন্দ্র থেকে তার কেন্দ্র থেকে বহিস্থ প্রান্তের দূরত্ব হবে, আমরা জানি যে তার যে দূরত্ব থাকবে তার অর্ধেক হবে আয়তক্ষেত্রের জন্য। তাহলে এটুকু কি হবে? d/2। তাহলে আমরা জানি সেকশন মডুলাস জেড এক্স এক্স এর সাপেক্ষে যদি চিন্তা করি তাহলে আই এক্স এক্স বাই d/2। তাহলে আমরা আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনারশিয়া জানি bd³/12 ডিভাইডেড বাই d/2। সেখান থেকে আমরা পাচ্ছি bd²/6। এটা তোমাদের অনেক সময় প্রমাণে আসে, সহজ জিনিস। তাহলে সেকশন মডুলাস কি? ভর কেন্দ্রগামী অক্ষের মোমেন্ট অফ ইনারশিয়া ডিভাইডেড বাই ভর কেন্দ্র থেকে বহিস্থ প্রান্তের দূরত্ব। আশা করি বুঝতে পারছো। অন্যভাবে যদি আই ওয়াই ওয়াই চিন্তা করি, এই অক্ষের সাপেক্ষে চিন্তা করি, তাহলে আমরা নিব এই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া আই ওয়াই ওয়াই, এবং তাহলে দূরত্ব কত হবে? এই অক্ষের থেকে বহিস্থ প্রান্ত পর্যন্ত দূরত্ব কত? এখানে দেখো বি দেয়া আছে বেস, তাহলে b/2। তাহলে আমরা এখান থেকে পাই db³/6।
আশা করি বুঝতে পারছো। আমাদের এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সমান্তরাল অক্ষীয় উপপাদ্য। আজকের ক্লাসে আমরা থিওরি, মোমেন্ট অফ ইনার্শিয়ার থিওরিটিক্যাল পার্ট নিয়ে আসলে বেশি আলোচনা করছি। নেক্সট ক্লাস থেকে হয়তো ম্যাথমেটিক্যাল বিষয়টা নিয়ে আলোচনা শুরু করতে পারবো। মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে তোমাদের আমি টোটাল 3টা ক্লাস নিব। আশা করি ধারাবাহিকভাবে সবগুলি দেখলে মোমেন্ট অফ ইনার্শিয়ার কনফিউশনটুকু তোমাদের দূর হয়ে যাবে। তাহলে সমান্তরাল অক্ষীয় উপপাদ্য কি? দুইটা উপপাদ্য আছে, তার একটা হচ্ছে লম্ব অক্ষীয় উপপাদ্য এবং আরেকটা হচ্ছে সমান্তরাল অক্ষীয় উপপাদ্য। তোমাদের এই সমান্তরাল অক্ষীয় উপপাদ্যের সাহায্যে রেফারেন্স এক্সিসের সাপেক্ষে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে পারি। সেটা যেহেতু বের করার প্রয়োজন হবে, সেই জন্য আমরা সমান্তরাল অক্ষীয় উপপাদ্যটা কি সেটা শিখে আসি। মনে করো যে কোনো একটা বস্তু আছে যার ক্ষেত্রফল মনে করো a, তাহলে এই সেন্ট্রয়েডাল এক্সিসের সাপেক্ষে বা সেন্টার অফ গ্র্যাভিটি সাপেক্ষে তার মোমেন্ট অফ ইনার্শিয়া মনে করো IG, বা যে কোনো কিছু বলতে পারো, কিন্তু যেহেতু গ্র্যাভিটেশনাল এক্সিস এজন্য আমরা IG বললাম। এবং যদি হয় তাহলে তার সমান্তরাল একটা এক্সিস, রেফারেন্স এক্সিস কি আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে তার কেন্দ্রের থেকে দূরবর্তী যে কোনো এক্সিস, যে এক্সিসের সাপেক্ষে যদি তার সবগুলি ভর চিন্তা করি বা সবগুলি শেপ চিন্তা করি, তার কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব নির্ণয় করা যায় সেটা হচ্ছে রেফারেন্স এক্সিস। তাহলে এখানে আইজি হচ্ছে আমাদের এই যে ভরকেন্দ্রগামী যে এক্সিস আছে, তাহলে সেখান থেকে সমান্তরাল একটা এক্সিস আছে দূরবর্তী, কত দূরে? এইচ দূরে একটা এক্সিস আছে এক্স। সেক্ষেত্রে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? তাহলে কেন্দ্রগামী এক্সিস যদি মোমেন্ট অফ ইনার্শিয়া যদি আইজি হয়, তাহলে দূরবর্তী কোনো এক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া এই এক্সিসের সাপেক্ষে আমরা বললাম আইএক্স, তাহলে সেটা হবে আইজি। এই আইজি আছে তার থেকে দূরে, যেহেতু তার সাথে অবশ্যই তাহলে যোগ হবে, তাহলে প্লাস যোগ এই পুরো ক্ষেত্রের যে ক্ষেত্রফল ইনটু এই দূরত্বের বর্গের গুণফলের সমান। অনুরূপভাবে যদি তুমি ওয়াই এক্সিস বরাবর দেখা চাও, তাহলে মনে করো এখানে আমাদের এখানে খেয়াল করো যে মনে করো এই এক্সিসের সাপেক্ষে দেখাতে চাই, এইটা মনে করো ওয়াই, তাহলে আমাদের এখানে ভর কেন্দ্রগামী যে এক্সিস আছে সেটা মনে করো এই বরাবর আছে। সেক্ষেত্রে আমাদের তখন দূরত্ব কোনটা হবে? দূরত্ব হবে এইটা। তখন দূরত্ব এইটাকে যদি তখন তুমি আইজি বলো, এটাকে যদি তুমি আইজি বলো, তাহলে এটাকে যদি তুমি এইচ বলো, সেক্ষেত্রে আই ওয়াই সমানও একইভাবে লেখা যায় আইজি প্লাস এই পুরো অংশের ক্ষেত্রফল ইনটু এই দূরত্বের বর্গের গুণফলের সমান। আশা করি সমান্তরাল অক্ষীয় উপপাদ্য বুঝতে পারছো। অর্থাৎ সমান্তরাল অক্ষীয় উপপাদ্য আমার কখন প্রয়োজন হবে? যেহেতু আমরা দেখতেই পাচ্ছি যে এখানে সেন্ট্রয়েডাল একটা এক্সিস আছে, আবার তোমার অন্য যে কোনো এক্সিসের সাপেক্ষে যদি নির্ণয় করতে বলে, তখন আমাদের এই প্যারালাল এক্সিস থিওরেমের সাহায্যে আমরা ওই সেই এক্সিসের মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে পারবো। এখন এই অধ্যায়ে আমাদের যে সমস্ত সূত্রগুলি প্রয়োজন হবে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয়ের জন্য, সেই সূত্রগুলি সম্পর্কে এখন আমি আলোচনা করব। প্রথমে মনে করো এখানে আমি মোটামুটি 6টি সূত্র নিয়ে আলোচনা করব। তবে তোমাদের বইতে বেশিরভাগ যে প্রবলেমগুলি আছে এই প্রথম 2টি সূত্র দিয়ে প্রায় বেশিরভাগ প্রবলেম হয়ে যাবে। সেহেতু যারা 6টি মনে রাখতে পারবে না, অ্যাটলিস্ট এই প্রথম 2টি সূত্র অবশ্যই মনে রাখবে। মনে করো এখানে একটা আয়তক্ষেত্র আছে যার ভূমি হচ্ছে বি এবং উচ্চতা হচ্ছে এইচ। তাহলে এখানে আয়তক্ষেত্রের কেন্দ্র কোথায়? মাঝখানে, আমরা তো আগেই জেনে আসছি। তাহলে এখানে তার দুইটা এক্সিস হবে, একটা হচ্ছে অনুভূমিক বরাবর, সেটাকে বললাম এক্স, একটা হচ্ছে উলম্ব বরাবর, একটা হচ্ছে ওয়াই। তাহলে কেন্দ্র দিয়ে যে এক্সিস চলে যায় সেটাকে আমরা কি বলি? ভর কেন্দ্রগামী এক্সিস। তাহলে এই দুইটাকে বলছি আমরা ভর কেন্দ্রগামী এক্সিস বা সেন্ট্রয়েডাল এক্সিস বা সিজি এর জন্য যে এক্সিস যেভাবে বলো। তাহলে আমরা এখন যে সূত্রগুলি শিখবো সবগুলি কোন এক্সিস বরাবর? ভর কেন্দ্রগামী। আমরা কিন্তু রেফারেন্স এক্সিস বা প্রিন্সিপাল এক্সিসের রেসপেক্টে আমরা সূত্রগুলি শিখছি না। ভর কেন্দ্রগামী এক্সিসের সাহায্যে যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারি, আমরা তো এই যে সমান্তরাল অক্ষীয় উপপাদ্যের সাহায্যে যে কোনো এক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে পারবো। সেহেতু তোমাদের বইতে দেখবা যে 2 রকমের সূত্র আছে, একটা বলছে বেজের সাপেক্ষে আর একটা হচ্ছে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে। তবে তোমরা ভর কেন্দ্রগামী অক্ষের 2 রকম সূত্র মুখস্থ না রেখে শুধু ভর কেন্দ্রগামী অক্ষের সূত্র যদি মুখস্থ রাখো, তাহলে আশা করি তোমাদের কোনো ধরনের অঙ্ক সলিউশন করতে অসুবিধা হবে না। তাহলে এই সূত্রটা কি হবে? সূত্র হচ্ছে আইএক্স, এখানে বার দিছি, এই বার দ্বারা আমি বোঝানোর চেষ্টা করেছি যে এই এক্সিসটা হচ্ছে
ভর কেন্দ্রগামী, অথবা এটাকে IXCGও বলতে পারো, তোমরা যে কোনো ভাবে নামকরণ করা যায়, নামকরণ নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে সূত্র হবে হচ্ছে BH³ ডিভাইডেড বাই 12। এটা কোন এক্সিসের সাপেক্ষে? এই যে এক্স বরাবর যে ভর কেন্দ্রগামী আছে, এই জন্য IX বার। যদি IY হয় সেক্ষেত্রে যদি তুমি এই উলম্ব এক্সিসের সাপেক্ষে, এই এক্সিসের সাপেক্ষে চিন্তা করো, এই এক্সিসের সাপেক্ষে চিন্তা করলে তখন নিব কি IY বার। সেক্ষেত্রে আমাদের বি হয়ে যাবে, এইচটা হয়ে যাবে বি, আর বিটা হয়ে যাবে এইচ, অর্থাৎ এই এইচটা হয়ে যাবে তখন ভূমি। তাহলে ভূমি গুণন উচ্চতার কিউব ডিভাইডেড বাই 12। আশা করি বুঝতে পারছো। অনুরূপভাবে সমকোণী ত্রিভুজ, এখানে এই চিত্রটাতে খেয়াল করো যে তার কেন্দ্র কোথায় হয়, এই যে পাশে 90 ডিগ্রি থাকে তার কাছাকাছি আমরা এখানে দেখাইছি। তাহলে এখানে আমরা দুইটা রেফারেন্স এক্সিস দেখালাম, যে একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তাহলে এখানে এই ত্রিভুজের ভূমি মনে করো বি এবং উচ্চতা হচ্ছে এইচ, তাহলে এই উচ্চতা হচ্ছে এইচ। সেক্ষেত্রে আমাদের আমরা যে সমকোণী ত্রিভুজের জন্য যে আমরা মোমেন্ট অফ ইনারশিয়া পাবো ভরকেন্দ্রগামী, অবশ্যই কোন এক্সিসের সাপেক্ষে? ভরকেন্দ্রগামী। IX বার সমান BH³ বাই, এখানে একটু ভুল হয়েছে, BH³ বাই এটা 36 হবে। এখানে আমি লিখে দিচ্ছি, দেখো BH³ বাই এটা ভুল, 36 হবে, এটাতেও হবে 36, কারণ আয়তক্ষেত্রেতে এখন দেখো যে দুইটাতেই একই রকম, আয়তক্ষেত্র আর সমকোণী ত্রিভুজে উপরের অংশ দেখো সেম, কিন্তু নিচের অংশে আয়তক মনে রাখার জন্য নিচের অংশে আয়তক্ষেত্র হবে 12 এবং যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে হবে 36। আশা করি বুঝতে পারছো। এখন দেখো যদি আমরা একটা বৃত্ত নেই, বৃত্তের দেখো দুই দিকের এক্সিসই তার জন্য সমান, সেক্ষেত্রে IX বার IY বার দুইটার জন্য আমাদের যে সূত্রটা হবে সেটা হচ্ছে পাই d⁴/64। যদি কোয়ার্টার বৃত্ত হয়, এটা অ্যাডভান্স লেভেলে এই জাতীয় প্রবলেমও আসতে পারে, তোমাদের আগে আমি বলেছি যারা এতগুলি মনে রাখতে পারবা না, অ্যাটলিস্ট প্রথম দুইটা মনে রাখবা, এবং বৃত্তটা মনে রাখলে ভালো, বৃত্ত মাঝে মাঝে আসে, প্রথম তিনটা মনে রাখবা, তাহলে আশা করি প্রায় বেশিরভাগ সলিউশনই পারবা আর কি ম্যাথের প্রবলেম। আমরা নেক্সট ক্লাসে এই প্রবলেম নিয়ে আলোচনা করব। তাহলে এখানে কোয়ার্টার বৃত্ত আছে, তাহলে IX বার এবং IY বার কি হবে? 0.055 r⁴ আর কি এই যে ব্যাসার্ধ, যদি কোয়ার্টার বৃত্তের ব্যাসার্ধ দেয়া থাকে আর, সেক্ষেত্রে আমরা কোয়ার্টার বৃত্তের জন্য হবে 0.055 r⁴। আর যদি অর্ধবৃত্ত দেখো আবার দুই রকমের থাকতে পারে, যদি এই দিকে যদি তার বেস থাকে সেক্ষেত্রে IX বার হবে 0.11 r⁴ এবং IY বার হবে 0.392 r⁴, যদি এখানে তার ব্যাসার্ধ আর দেয়া থাকে। আর যদি এই বরাবর থাকে একই রকম সূত্র, জাস্ট উল্টায় যাবে, অর্থাৎ IY বারে যেটা ছিল, অর্থাৎ এই দিকে যেটা ছিল সেটা এখন হয়ে যাবে কি x এর জন্য, তাহলে IX বার সমান হবে 0.392 r⁴ এবং IY বার হবে 0.11 r⁴। এখন এই যে আমরা সূত্রগুলি দেখলাম, সূত্রগুলি তো এখন আমরা এই যে আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনারশিয়া যে আমরা দেখলাম যে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে BD³/12 এটা কিভাবে হয়, এর প্রমাণ তোমাদের পরীক্ষায় আসে, অনেকবার আসছে, এটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করো, তাহলে আশা করি তোমরা পারবা। তাহলে মনে করো যে এখানে একটা আয়তক্ষেত্র দেয়া আছে ABCD, একটি আয়তক্ষেত্র দেয়া আছে, যে আয়তক্ষেত্রটির ভূমি হচ্ছে B এবং গভীরতা হচ্ছে D। তাহলে এখন এই আয়তক্ষেত্রেতে আমরা ক্ষুদ্র একটা অংশ DY পরিমাণ অংশ কেটে নিলাম। যদি কেটে নেই তাহলে এই ক্ষুদ্র অংশ DY এর ক্ষেত্রফল কি হবে? যেহেতু ক্ষুদ্র অংশটাও কেমন আয়তক্ষেত্রের মতোই, তাহলে ভূমি হচ্ছে B এবং উচ্চতা কত DY, তাহলে ক্ষেত্রফল ক্ষুদ্র অংশ যেহেতু এজন্য আমরা বলছি D, তাহলে ক্ষেত্রফল, তাহলে DA হচ্ছে ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল সমান B * DY। আশা করি বুঝতে পারছো। তাহলে ক্ষুদ্র অংশের মোমেন্ট অফ ইনারশিয়া আমরা x ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে যদি চিন্তা করি, তাহলে y² dA, আমরা কিছুক্ষণ আগেই এই সূত্র নিয়ে আমরা আলোচনা করছি, তাহলে y² dA সমান কি? এখানে দেখো যে dA সমান এই যে আমরা পেয়েছি এখানে b dy, তাহলে এখানে আমরা d এর মান বসিয়ে দিলাম b dy। তাহলে এখন ভরকেন্দ্রগামী x অক্ষের সাপেক্ষে মোট মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে? আমরা জানি যে ক্ষুদ্র অংশের মোমেন্ট অফ ইনারশিয়াকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে মোট মোমেন্ট অফ ইনারশিয়া পাবো। তাহলে এই এক্সিসের সাপেক্ষে ইন্টিগ্রেশন করলাম কাকে? এই y² b dy কে, এবং তার লিমিট কি হবে? লিমিট দেখো এই এখান থেকে নিচ পর্যন্ত, এটাকে যদি নিচের দিকে নেগেটিভ ধরি উপরের দিকে পজিটিভ, তাহলে আমাদের
এই যে এখানে লিমিট হবে, নিচে হচ্ছে -d/2 এবং এখান থেকে এই পর্যন্ত কত হবে d/2, যেহেতু এটা ভরকেন্দ্রগামী এক্সিস, তাহলে উপরের আমাদের পাওয়ারও পেলাম প্লাস d/2 y² b dy। তাহলে এখন দেখো আমরা ইন্টিগ্রেশন তোমরা অলরেডি শিখেছো যে ইন্টিগ্রেশন হয় কার সাপেক্ষে, এই যে যার সাথে d থাকে ছোট তার সাপেক্ষে, তাহলে ইন্টিগ্রেশন হবে y এর সাপেক্ষে। তাহলে আমরা b টাকে বাইরে নিয়ে আসলাম, তাহলে আসলে ইন্টিগ্রেশন হবে y² dy। তাহলে আমরা এই জাতীয় ইন্টিগ্রেশনের জন্য যেটা থাকে তার পাওয়ারের সাথে 1 যোগ হয় এবং নিচে সেই পাওয়ার দ্বারা ভাগ হয়, তাহলে y² ছিল y তার সাথে 1 যোগ আর নিচে এই টোটাল পাওয়ার, তাহলে 3, তাহলে y³/3। তাহলে b টা আমরা বাইর করে নিয়ে আসছি, তাহলে y³/3 লিমিট এখানে বসিয়ে দিলাম, নিচে হচ্ছে -d/2 উপরে হচ্ছে +d/2। তাহলে এখন আমরা কি করছি পরবর্তীতে এই যে দেখো 3 তো যেহেতু নিউমেরিক্যাল ভ্যালু, 3 টাকে আমরা ব্র্যাকেটের বন্ধনের বাইরে নিয়ে আসলাম, তাহলে y কে কি বলবো, এই লিমিটটাকে এখন বসিয়ে দেব। তাহলে উপরের লিমিট কত +d/2, তাহলে y এর জায়গায় আমরা দিলাম +d/2 মাইনাস, এবার নিচের লিমিট বসাবো, তাহলে মাইনাস হচ্ছে সূত্রের মাইনাস, আমরা লিমিটটাকে ভাঙানোর জন্য এই প্রথম মাইনাসটা আমরা দিলাম, তাহলে মাইনাস, এখন নিচেরটা কত -d/2, তাহলে এই নিচেরটার মাইনাস ছিল, এই মাইনাস হচ্ছে এই নিচের মাইনাস, তাহলে -d/2 এর উপরে কিউব। তাহলে সেটাকে যদি আমরা সিম্পলিফাই করি, b/3 বাইরে আগে থেকে ছিল, তাহলে d³ মানে হচ্ছে 8, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, যেহেতু কিউব আছে মাইনাসই থাকে, মাইনাস মাইনাসে প্লাস d³/8, তাহলে b/3 ইনটু 8 কে যদি আমরা লসাগু করি তাহলে উপরে থাকে 2d³, তাহলে আমরা পেলাম bd³/12। তাহলে এই সূত্রটা কার জন্য, অবশ্যই ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে। যদি এখন এই ভূমির সাপেক্ষে হয় তাহলে আমরা কি বলছি, কোন থিওরেম ইউজ করব, এই যে প্যারালাল এক্সিস যে থিওরেমটা আমরা শিখলাম সেটা। তাহলে সেটার জন্য আমরা কি জানি, IAB এখানে বললাম, যেহেতু এটা IAB হচ্ছে ভূমি, তাহলে IX বার বা IG ও বলতে পারো, আমরা আগে যখন শিখেছিলাম IG শিখেছিলাম, IX বার মানে এই ভরকেন্দ্রগামী x এক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া প্লাস h²। তাহলে IX বার মান আমরা কত, এখানে এই যে দেখো bd³/12 বসিয়ে দিলাম, এর মান কত, এখন পুরোটার ক্ষেত্রে ক্ষেত্রফল কত b ইনটু d, তাহলে এই ক্ষেত্রফল a বসিয়ে দিলাম, এবং h কত হবে আমরা জানি, এই যে এখানে খেয়াল করো যে আমরা এখানে দূরত্ব কি শিখেছিলাম, দূরত্ব হচ্ছে এই দুইটা এক্সিসের মধ্যবর্তী দূরত্ব, এটাকে আমরা h বলেছিলাম। এখানে দেখো তাহলে এখানে এই এক্সিস একটা এক্সিস, আমার আরেকটা এক্সিস কোথায় আছে, আরেকটা এক্সিস হচ্ছে এই বরাবর আমরা নিছি, তাহলে দুই এক্সিসের মধ্যবর্তী দূরত্ব কত আছে দেখো, এই দুই এক্সিসের মধ্যবর্তী দূরত্ব এতটুকু, তাহলে সেই দূরত্ব কত d/2, তাহলে h এর মান আমরা বসিয়ে দিলাম এখানে কত d/2। তাহলে এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে bd³/12 প্লাস এখানে গুণ করে দিলে bd³, এখানে একটা স্কয়ার ছুটে গেছে, তাহলে এই d², তাহলে bd² ইনটু d³ হলো 2² মানে /4। তাহলে এখানে আসলে আমাদের লসাগু যদি 12 নেই তাহলে 12/12 1, তাহলে bd³ প্লাস এখানে 12/4 3, তাহলে 3bd³, তাহলে দুইটা যোগ করলে হয় 4bd³/12, এটাকে কাটাকাটি করলে bd³/3। তাহলে আয়তক্ষেত্রের জন্য আমরা এখন দুইটা সূত্র দেখলাম। পরীক্ষায় কিন্তু তোমাদের দুই রকমের প্রমাণই আসে, যে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনারশিয়া জন্য প্রমাণ করো bd³/12, অথবা ভূমির সাপেক্ষে আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনারশিয়া প্রমাণ করো bd³/3। দুইটা প্রমাণই আসে, যেটা যখন আসে তখন সেটা সেভাবে আশা করি তোমরা প্রমাণ করতে পারবে। তাহলে এই এক্সিস কিন্তু এখন যেখানেই থাকে, এখানে থাকলে আমরা এখান থেকে দূরত্ব নিতাম আর কি। তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া কিন্তু আমরা তোমাদের বইতে দুই ভাবে নির্ণয় করব, একটা হচ্ছে ভরকেন্দ্রগামী অক্সিসের সাপেক্ষে, প্রশ্নে আমরা দেখে নেব যে কোন এক্সিসের সাপেক্ষে আমাদের মোমেন্ট নির্ণয় করতে বলছে, আমরা এই এক্সিসের সাপেক্ষে। অনুরূপভাবে এই দুইটা কাজ আবার এই y এক্সিসের সাপেক্ষে বের করা যাবে, সেক্ষেত্রে আমরা IY বার বের করতে পারবো, আর কি বের করতে পারবো, IAD বা IBC এই এক্সিসের সাপেক্ষেও এটা আবার বের করা সম্ভব। তাহলে পরীক্ষায় আমাদের দেখে নিতে হবে যে কোন এক্সিসের সাপেক্ষে তোমাদের এই বিষয়টি বের করতে বলেছে। তাহলে নেক্সট ক্লাসে আমরা আবারও এই বিষয়ে আলোচনা করব, আর পূর্বের যে ভিডিওগুলি আছে সেগুলির লিংক আমি তোমাদের আজকের লাইভ ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি। সেন্ট্রয়েড সম্পর্কে যাদের দুর্বলতা আছে এখনো, তারা সেই
ভিডিওগুলি অবশ্যই দেখে নিবা। বারের কিছু কাজ থাকবে যে মোমেন্ট অফ ইনারশিয়া বা জড়তার ভ্রামক বলতে কি বোঝো, চক্রগতির ব্যাসার্ধ বলতে কি বোঝো, সেকশন মডুলাস বলতে কি বোঝো, সমান্তরাল অক্ষীয় উপপাদ্যটি লেখো এবং দ্বিতীয় মোমেন্ট অফ ইনারশিয়া কি সেটা ব্যাখ্যা করো। এই ক্লাসটি যদি পুনরায় দেখতে চাও তাহলে ভিজিট করতে হবে জাতীয় দক্ষতা বাতায়নে। ওয়েবসাইটের লিংক হলো www.skills.gov.bd/dt। আজকের ক্লাস মনোযোগ দিয়ে দেখার জন্য সকলকে ধন্যবাদ।